আশুলিয়া পুলিশ চেকপোস্টে হামলার দায় স্বীকার আইএসের, দাবি সাইট ইন্টেলিজেন্সের সিআইডির ঘটনাস্থল পরিদর্শন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা খুঁটিনাটি সবকিছু দেখছি, অবশ্যই এটি শনাক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। সন্ত্রাস দমনে তথ্য দিয়ে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা এই যে রিসেন্ট পুলিশ কিলিং এন্ড আদার কিলিং এর জন্য তারা কন্ডোলেন্স জানাতে আসছে এবং তারা আমাদেরকে হেল্প করতে চেয়েছেন। ব্লগার হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চের কফিন মিছিল, পুলিশের বাধা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তাভেলা হত্যায় জড়িত সন্দেহে বিএনপি নেতা সাবেক কমিশনার কাইয়ুমের ছোট ভাই মতিনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর। জামিনে মুক্ত হয়ে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা রাজশাহী অঞ্চলের জেএমবি সদস্যদের, আতঙ্কে নির্যাতিতরা, বাড়তি নজরদারির দাবি পুলিশের। রাজবাড়ী, বেনাপোল ও মুন্সিগঞ্জে অস্ত্র মামলার আসামি ও 2 সন্ত্রাসী গুলিতে নিহত, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। সিলেটে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বখাটের ভয়ে এলাকা ছাড়া নির্যাতিতার পরিবার, অংশ নিতে পারছে না জেএসসি পরীক্ষায়। এবং একই রোগ নির্ণয়ে ডায়াগনস্টিক সেন্টারগুলোর রিপোর্টে কোনো মিল নেই, একই সেবায় নেওয়া হচ্ছে আলাদা চার্জ, মান যাচাইয়ের আশ্বাস স্বাস্থ্য বিভাগের। আশুলিয়ায় পুলিশ হত্যাকাণ্ডেও আইএস সম্পৃক্ততার দাবি করেছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এ ধরনের কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এদিকে আশুলিয়ায় গতকালের হামলার ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি জানিয়েছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। 2 বিদেশি হত্যা এবং পুরান ঢাকার হোসেনি দালানে বোমা হামলার পর আশুলিয়ায় পুলিশ হত্যাকাণ্ডেও আইএস জড়িত বলে দাবি করল জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স। আশুলিয়ায় পুলিশ হত্যাকাণ্ডের 24 ঘন্টা না পেরোতেই এমন দাবি করল ইহুদি বংশোদ্ভূত রিতা কার্ডস পরিচালিত এ সংস্থা। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি। গত 22 অক্টোবর রাজধানীর গাবতলীতে পুলিশ চেকপোস্টের হামলার সাথে এর কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখবে তারা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা খুঁটিনাটি সবকিছু দেখছি, তদন্তাধীন আছে। আমরা আমাদের সর্বোচ্চ দক্ষতা, পেশাদারিত্ব বা যা কিছুই বলেন সবকিছু দিয়ে আমরা এটা তদন্ত করছি। আমরা আশা করি ইনশাআল্লাহ তদন্তকারী সংস্থা সবাই মিলে আমরা যেভাবে কাজ করছি এটি আসলে আমরা আশা করি অবশ্যই এটি শনাক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে বরাবরই বাংলাদেশে আইএসের অস্তিত্ব নাকচ করা হয়েছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আশুলিয়ার বারুইপাড়া এলাকায় আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, সকালে সিআইডি সদর দপ্তর থেকে যে টিমটি এসেছিল সেখানে তারা ঘন্টা দুয়েক এখানে এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের বিভিন্ন জায়গা তারা দেখেছেন, সম্ভাব্য কোন দিক দিয়ে খুনিরা আসতে পারে এবং কোন দিক দিয়ে চলে যেতে পারে সেটি দেখেছেন। এবং এই ঘটনাস্থলের পেছনেই যে শালবন রয়েছে, শালবনের পরে যে আবাসিক এলাকা রয়েছে, বাসাবাড়ি রয়েছে, সেই বাসাবাড়িতে যারা ছিলেন তাদের সাথেও তারা কথা বলেছেন, তাদের বক্তব্য জানতে চেয়েছেন। তারা কাউকে সন্দেহ করছেন কিনা বা কাউকে দেখেছেন কিনা সেটাও তারা জানতে চেয়েছেন। সেই বিষয়ে বিস্তারিত আমি আপনাকে একটু পরেই বলছি। তার আগে কালকে আপনি জানেন যে একজন পুলিশ সদস্য আহত হয়েছিলেন, নূরে আলম, তাকে উদ্ধার করেছেন একজন প্রত্যক্ষদর্শী, তার নাম হচ্ছে কনক দাস। তার কাছে আমরা এখন আসলে জানতে চাইব যে আপনি গতকাল আসলে ঠিক কি দেখেছেন। বিশেষ করে আপনি বলছিলেন যে এই জায়গায় আপনি একটি মোটরসাইকেল দেখেছেন। আমি জানতে চাইবো যে সেই মোটরসাইকেলের বিবরণ এবং তার যে আরোহী ছিল তারা কেমন ছিল। মোটরসাইকেলের বিবরণের মধ্যে হলো, আমি ওই পাশে যখন আমার কাছে ওই রুগীটা ছিল
তখন আমার তো যতটুকু মনে আছে যে মোটরসাইকেলটা ছাই কালার হবে, আর আরোহীদের ভিতরে পিছনে যে লোকটা ছিল তার হাতে একটা পিস্তল ছিল, লম্বা সামলা করে, ইয়াং ছেলে, টার্গেট 25-30 বয়স হবে, এতটুকুনি আমার মনে আছে। কিন্তু ওই মুহূর্তটাই তো আমার হাতের ভিতরে একজন মুমূর্ষু রোগী ছিল, কনস্টেবল নুরে আলম, তো তাকে বাঁচানোটাই আমার কাছে মেইন ইম্পর্টেন্সই ছিল ওই সময়টার ক্ষেত্রে। তাই এর ভেতরে যতটুকু মনে আছে আমি অতটুকুনি শুধু বললাম। আর এমনিতে আরো পুলিশ ছিল, আমরা যতদূর জানি 5 জন ছিল, বাকি 3 জন কোথায় ছিল? তাদের কাউকে দেখতে পেয়েছেন? হ্যাঁ, তাদের ভিতরে একজনকে পাইছি আমি এখানে, মানে মোট 3 জন আমার সঙ্গে, 2 জন আহত, একজন সুস্থ অবস্থায় পাইছি, কিন্তু আর 2 জনকে আমি দেখতে পাইনি। আর এমনিতে কি যে নূরে আলমের অস্ত্রটা কোথায় ছিল? নুরে আলমের অস্ত্র নুরে আলমের বডিতেই ছিল। যখন ওই পাশে সে দৌড়াই গেছে বাঁচানোর মানে সহযোগিতা চাওয়ার জন্য, তখন তার বডিতেই ছিল তার অস্ত্র। সে বারে বারে বলছে যে ভাই আমার অস্ত্রটা, আমি বলছি যে ভাই আপনার অস্ত্রটা থাকবে, আপনি চিন্তা করেন না। তখন তার হাত দিয়ে অস্ত্র পরিমাণ রক্ত পড়তেছিল। তার কিছুক্ষণ পরে সে সেন্সলেস হয়ে গেছে। এখানে ধরেন 6টা দোকান, তারপরে একটা ব্যস্ত রাস্তা, তারপরেও আসলে কেউ তাদেরকে ধরতে গেল না, ধাওয়া করলো না, এর কারণ কি বলে মনে করেন? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, মানবিকতার কিছু মানে ভুল আছে। সবাই তো সব ক্ষেত্রে যায় না। এখন যার বিবেকে বাঁধছে সে গেছে, আর যার বিবেকে বাঁধে নাই সে এখান থেকে পালাই গেছে। চাইলেই তো তাদেরকে ধরা যেত। এখন চাইলে ধরা যেত কিনা কেউ তো চেষ্টাই করে দেখলো না। আমি যেমন তার জন্য আগায় আসছি, এরকম আর 5 জন যদি আগায় আসতো তবে চেষ্টা করে যেত। জায়েদ, আপনি যেমনটি বলছিলেন, শুধু এই যে হামলাকারী তাদেরকে যে প্রতিরোধের চেষ্টা যেমনি হয়নি, তেমনি ভাবে এরা যে ঘটনার পরে নির্বিঘ্নে পালিয়ে গেল, তখনও এখানে অনেক লোক, এখানে 6টা দোকান এবং ব্যস্ত রাস্তা, একটা গাড়ি থামিয়েই তাদেরকে ধাওয়া করে যেত, সেটাও হয়নি। সব মিলিয়ে যেমনিভাবে পুলিশের যারা সদস্য ছিলেন তাদের যেমনি আপনার নেগলিজেন্সি বা অবহেলা ছিল কিনা সেটাও যেমনি আসছে, তেমনিভাবে সব মিলিয়ে আরও অনেক প্রশ্নই কিন্তু এখন তদন্তকারী কর্মকর্তা এবং যারা তদন্ত করছেন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। দর্শক, আশুলিয়ার বারুইপাড়া এলাকায় যে স্থানটিতে গতকাল পুলিশ সদস্যদের উপর হামলা হয়েছিল সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। চলে যাচ্ছি পরের সংবাদে। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক মুখ্য উপসহকারী মন্ত্রী উইলিয়াম টড বলেন, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক পাড়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সন্তোষ প্রকাশ করেছে ওয়াশিংটন। We thank the Minister and the Police Commissioner for the excellent security around our embassy. We talked about the wide range of bilateral programs between our two nations, and we talked about broadening the cooperation to counter violent extremism. ওনারা জানতে এসছেন, আমাদের থ্যাঙ্কস দিতে এসছেন যে আমরা যে সিকিউরিটি নিয়েছি সেটা সুন্দর হয়েছে, এবং তারা এই যে রিসেন্ট পুলিশ কিলিং অ্যান্ড আদার কিলিং এর জন্য তারা কন্ডোলেন্স জানাতে আসছে, এবং তারা আমাদেরকে হেল্প করতে চেয়েছেন যে ফর গিভিং ইনফরমেশন এবং আদার থিং দিস মাচ। ব্লগার ও প্রকাশক হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের কফিন মিছিলে বাধা দিয়েছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে গেলে জাতীয় প্রেসক্লাব এলাকায় বাধার মুখে পড়ে মিছিলটি। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে দুপুর 12টার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে কফিন মিছিল শুরু হয়। জাতীয় পতাকা মোড়ানো 6টি কফিন কাঁধে নিয়ে মিছিল শুরু করেন তারা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সড়ক দ্বীপ হয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন তারা। মিছিলটি প্রেস ক্লাব এলাকায় যাওয়ার পর তাদের আটকে দেয় পুলিশ। পরে ইমরান এইচ সরকারের নেতৃত্বে 5 সদস্যের একটি দল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। মিছিল শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে পিছপা না হলেও জঙ্গি দমনে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই। এই হামলা শুধুমাত্র মুক্তচিন্তক ব্লগার প্রকাশকদের বিরুদ্ধে নয়, এই হামলা রাষ্ট্রের বিরুদ্ধে। সরকার যেখানে সাধারণ মানুষকে, তার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজপথে দমন করতে একটু পিছপা হয় না, অথচ আমরা দেখি জঙ্গিদের ব্যাপারে সরকার উদার, সরকারের কোনো ব্যবস্থা নেই। যে কোনো হত্যাকাণ্ড ঘটবার পর, এই জঙ্গিবাদী আক্রমণ হবার পর প্রথমেই সেটাকে বিচ্ছিন্ন ঘটনা বললে সেই ঘটনাকে হালকা করে দেয়া হয়। এরপর আপনারা জানেন সেটা ডিনাই করা হয় কিংবা কারো উপর ডিসঅর্ডার করা হয়, কারো উপর দায় চাপানো হয়, এবং এই দায় চাপানোর মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডগুলোকে উৎসাহিত করা হচ্ছে।
তাফেলা সিজার হত্যা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা ও সাবেক কমিশনার কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক শাহরিয়ার আদনান পুলিশের 10 দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে গতকাল রাতে বেনাপোল থেকে মতিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকায় নিয়ে আসে। পুলিশ জানায় মতিন বেনাপোল সীমান্ত দিয়ে বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এর আগে তাফেলা হত্যাকাণ্ডে গ্রেপ্তার 4 জনকে জিজ্ঞাসাবাদে মতিন এই হত্যার সঙ্গে জড়িত বলে জানায় তারা। এমন দাবি করেছে পুলিশ। মতিনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও আশা পুলিশ কর্মকর্তাদের। জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমরা যে বড় ভাইয়ের কথিত বড় ভাই সে কিনা, অথবা এই ঘটনার পিছনে আরো অন্য কেউ জড়িত আছে কিনা, অথবা এই ঘটনায় সে জড়িত থাকলে তার মোটিভ কি ছিল, কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে, এইসব প্রাসঙ্গিক বিষয়ে তাকে প্রশ্ন করা হবে এবং সেই সম্পর্কে তার কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করা হবে। জামিনে মুক্ত হয়ে রাজশাহী অঞ্চলে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি সদস্যরা। এতে আতঙ্কিত গ্রামবাসী ও তাদের নির্যাতনের শিকার হওয়া অনেকে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলছেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না পাওয়ায় অনেক জেএমবি সদস্য আইনের ফাঁক গলে জামিনে বের হয়ে যাচ্ছে। তবে পুলিশের দাবি, এই সদস্যদের ওপর বাড়তি নজরদারি রয়েছে তাদের। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। 2004 সালে সর্বহারা দমনের নামে জেএমবি লোমহর্ষক এক অধ্যায়ের সূচনা করে রাজশাহীর বাগমারা, নওগাঁর রানীনগর ও আত্রাই এবং নাটোরের নলডাঙ্গায়। প্রকাশ্য দিবালোকে হত্যা করা ছাড়াও বাংলা ভাইয়ের সহযোগীরা সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে চালাতো নির্মম নির্যাতন। 2007 সালে জেএমবির শীর্ষ নেতাদের অনেকের ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে নির্যাতনের শিকার অনেকের অভিযোগ, গ্রেপ্তারের পর অনেকেই জামিনে মুক্ত হয়ে পুনরায় সংগঠিত হতে এলাকায় গোপনে তৎপরতা চালাচ্ছে। আমি 3 দিন যাবৎ বাংলা ভাইয়ের ক্যাম্পে শুধু নির্যাতন হয়েছে। হাঁটু থেকে পায়ের গিরা পর্যন্ত সমস্ত রড দিয়ে বাড়ানো হয়েছে। সুকৌশলে তারা এখনো আগানোর জন্য একটা তৎপরতা চালাচ্ছে। প্রকাশ্যে ঘুরে ফেরায় মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় মিটিং করে ওরা। তবে পুলিশের দাবি, তারা যেন পুনরায় সংগঠিত হতে না পারে সেজন্য সজাগ তারা। তাদের সাপ্তাহিক খোঁজ খবর না হয়, তাদের নামে তালিকা আছে, আবার সংগঠিত হয়ে কোনো ধরনের আইন শৃঙ্খলার বিপক্ষে অথবা জঙ্গি তৎপরতা চালাতে না পারে সেই ধরনের আমাদের পূর্ণাঙ্গ নজরদারি রয়েছে। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের অভাবে জেএমবি সদস্যরা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে। সাক্ষীরা সাক্ষ্য দেয় বিচারকের সামনে, সেই জায়গায় যদি দেখেন যে কোনো জায়গাতে হয়তো ডাইরেক্ট এভিডেন্স পাচ্ছেন না, বিচারক তো তখন হয়তো জামিনের ক্ষেত্রটা তৈরি হলে এই ক্ষেত্রে জামিন দিতে পারে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহীতে 23 জন, নওগাঁয় 32, নাটোরে 15, নবাবগঞ্জে 6, বগুড়ায় 27, জয়পুরহাটে 10, সিরাজগঞ্জে 17 ও পাবনায় 44 জন জেএমবি সদস্য বিভিন্ন মেয়াদে কারাভোগ করছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময় আরো থাকছে। সরকারি কর্মচারীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত, জানালেন অর্থমন্ত্রী। এবং লোকসানে তেজগাঁ শিল্পাঞ্চলে বন্ধ হয়ে গেছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের 3টি কারখানা। অব্যবস্থাপনার কথা বলছে সাবেক কর্মচারীরা। বিকল্প চিন্তা সরকারের। যশোরের বেনাপোলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে অস্ত্র মামলার আসামি ইলিয়াস। বেনাপোল পোটখালী সীমান্তে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বেনাপোল শহর থেকে আটক করা হয় ইলিয়াসকে। পরে গতকাল তাকে পুলিশের পিকআপে করে বেনাপোল থেকে যশোর আদালতে নিয়ে যাওয়ার পথে কৌশলে পালিয়ে যায় সে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থানের খবর পেয়ে পোটখালী ইউনিয়নের 12পাতা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ইলিয়াসের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় নিজ সহযোগীদের গুলিতেই নিহত হয় ইলিয়াস। এদিকে রাজবাড়ীতে সদর উপজেলার আলীপুর ইউনিয়নে গত রাত 2:30টার দিকে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তৌহিদুল ইসলাম ওরফে পিচ্চি শাহিন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে। মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে 2 বছরের সাজাপ্রাপ্ত 6 মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী পিচ্চি সেন্টো। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে সে। এই ঘটনায় আহত হয়েছে পুলিশের 3 সদস্য। গত রাত 3টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার কাঁঠাদিয়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সেন্টুকে গতকাল পাইকপাড়া থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় সেন্টু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সে। পরে তার মৃতদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি প্রাইভেট কার সহ 6 জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত 11টার দিকে সদর উপজেলার ঘাটুরা এলাকায় একটি প্রাইভেট কারকে থামার নির্দেশ দেয় পুলিশের একটি টহল দল। তবে নির্দেশ অমান্য করে গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পেছন থেকে ধাওয়া করে পুলিশ। এ সময় দুর্বৃত্তরা প্রাইভেট কারটির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশের পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সদর থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল আওয়াল ভূঁইয়া সহ 5 পুলিশ সদস্য আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলাদা অভিযান চালিয়ে 6 জনকে আটক করা হয়। আমাদের যে টার্গেট ছিল যে আসামি, তার বাড়ির পিছন থেকে আমরা গাড়িটিকে উদ্ধার করি এবং গাড়ির মধ্যে মাদক পাওয়া যায় এবং সেই বাড়িতে তল্লাশি চালিয়ে আমরা সেখান থেকে মাদক উদ্ধার করি। এবং গতকালকের পুলিশের গাড়িতে অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা আজকে 3টি মামলা নিয়েছি, 2টা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়েছি এবং একটি পুলিশ শাসন মামলা নিয়েছি। 3টি পৃথক মামলায় 4 জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও 2-3 জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত আমরা 6 জনকে আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য। নেদারল্যান্ডসে 3 দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বুধবার হেগ সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকালে হেগের স্থানীয় একটি হোটেলে দ্য ডেল্টা প্ল্যান অ্যাপ্রোচ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন নেদারল্যান্ডসের অবকাঠামো এবং পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি শুলস। অনুষ্ঠানে বঙ্গোপসাগরে প্রবাহমান গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ সরকারের নেওয়া দীর্ঘমেয়াদী প্রকল্প ডেল্টা প্ল্যান 2100 এর বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের প্রাথমিক ধাপ আগামী বছরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে বলেও এ সময় জানান তিনি। সরকারি কর্মচারীদের টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বহালের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সচিবালয়ে বিসিএস কমিটির সঙ্গে বৈঠকে কথা বলেন মন্ত্রী। আমরা তো বলেছিলাম যে সিলেকশন গ্রেড এন্ড টাইম স্কেল উইল নট বি দেয়ার। এখন সরকারের সঙ্গে আলাপ করে এবং আমাদের আলোচনীতিদের দ্বারাও কাছে, এটা আমি একা করি না, এটা রাজনৈতিক মন্ত্রী পরিষদ, ন্যাচারালি এটা এই একজনের সিদ্ধান্ত হয় না, খালি প্রাইম মিনিস্টার কাছে গেলে হয় না, আর অন্যান্য ব্যাপারও আছে। As I told you, we had a meeting a few days ago. আবু সাহেব, তুফাইল সাহেব, মাহির আরো কতজন ছিলেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কল্যাণে স্বাধীনতার পর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে তেজগাঁও শিল্পাঞ্চলে কোকা-কোলা, সিরকো সোপ ও মিমি চকলেট সহ 4টি শিল্প কারখানা দেওয়া হলেও ক্রমাগত লোকসানে 3টি বন্ধ হয়ে গেছে। এলাকার জনপ্রতিনিধি ও ট্রাস্টের শ্রমিক নেতাদের অভিযোগ, অব্যবস্থাপনা, অনিয়ম ও অদক্ষতার কারণে এসব শিল্প কারখানা চালাতে পারেনি কল্যাণ ট্রাস্ট। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, বন্ধ থাকা শিল্প কারখানাগুলো নিয়ে বিভিন্ন প্রস্তাব চিন্তা করছে সরকার। তেজগাঁও শিল্প এলাকা নিয়ে হাজেরা শিউলির 3 পর্বের ধারাবাহিকের 3য় ও শেষ পর্ব দেখুন আজ। সাবানের কাঁচামাল তৈরি হতো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট পরিচালিত মেটাল প্যাকেজ নামের এই কারখানায়। লোহার কয়েকটি দণ্ড কারখানার অস্তিত্বে জানান দিলেও বর্তমানে ভবন ছাড়া আর কিছুই নেই। আর মামলা করে সেটিও দখল করে রেখেছে ইজারাদার। একইভাবে আমেরিকার কোকা-কোলা কোম্পানির বিক্রয় পরিবেশক তাবানি বেভারেজ একসময় লাভজনক ছিল। 2005 থেকে ক্রমাগত লোকসানের কারণে কোকা-কোলা চুক্তি বাতিল করে কাঁচামাল সরবরাহ বন্ধ করে দিলে এটিও বন্ধ হয়ে যায়। একমাত্র চালু মিমি চকলেটও চলছে খুঁড়িয়ে। ট্রাস্টের সাবেক কর্মচারীদের অভিযোগ, শীর্ষ কর্মকর্তাদের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে লাভজনক কারখানাগুলো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট চালাতে পারেনি। তাদের অব্যবস্থাপনার কারণেই তো যে মালগুলি 3 মাসের এলসি করার কথা, সেই আমরা 2 বছরের মাল নিয়ে আসছি। 3 মাস পরে দেখা গেল আবার আন্তর্জাতিক বাজার রেট কমে গেল। পরবর্তী মাল বিক্রি করতে গিয়া দেখা গেল যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের সাথে কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠানগুলি কুলাই আসতে পারে না। এক্ষেত্রে মূল্যবান শিল্প প্লট ফেলে না রেখে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন এই ব্যবসায়ী নেতা। অনেকগুলো জমি প্লট কিন্তু বেদখল হয়ে আছে, বিভিন্ন মামলা মোকদ্দমায় জর্জরিত। আমি মনে করি সরকার এগুলো অ্যাকোয়ার করে প্রকৃত মালিকদের কাছে করে, অথবা সরকার নিজস্ব কিছু করতে পারে। এই বিষয়ে মন্ত্রী জানান, তেজগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলোর অবস্থা বিবেচনা করে 3 ধরনের বিকল্প চিন্তা করছে সরকার। প্রথম একটা প্রস্তাব প্রাইভেট পার্টনারশিপ, আরেকটা প্রস্তাব আছে ডেভেলপারদের কাছে দিয়ে এগুলো করে
বিক্রি করে দেওয়ার জন্য। তৃতীয় একটা প্রস্তাব আছে, বর্তমান বাজার মূল্যে কোন জমির দাম কত সেই দাম ধরে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ৩২টি শিল্প কারখানার মধ্যে ২৯টি বন্ধ। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিদেশি হত্যা, ব্লগার হত্যা, পুলিশ হত্যার ঘটনা একই সূত্রে গাঁথা এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করাই ছিল এসব ঘটনার মূল উদ্দেশ্য। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জেল হত্যা দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। এই জঙ্গি গোষ্ঠী দেশের একটি বড় রাজনৈতিক দল কর্তৃক মদতপুষ্ট, সেই কারণে অনেক ঘটনা ঠেকানো সম্ভবপর হচ্ছে না। খালেদা জিয়া নতুন সিদ্ধান্ত নিয়ে নাকি দেশে ফিরছেন, কারণ দেশকে অস্থিতিশীল করার যে প্রক্রিয়া তারা শুরু করেছেন, এটার সাথে আন্তর্জাতিক যে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আছে তাদের যোগসাজশ রয়েছে। লন্ডনে বেগম খালেদা জিয়া তারেক রহমানের মাধ্যমে তাদের সাথেও যোগাযোগ স্থাপন করেছেন, সলা পরামর্শ করেছেন। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যাওয়ার অনিশ্চয়তা সাধারণ মানুষকে শঙ্কায় ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদ। অন্যদিকে সরকারের প্রতি আস্থা না থাকায় অভিজিৎ ও দীপনের স্বজনরা হত্যার বিচার চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। অভিজিতের স্ত্রী হোক অথবা আপনার দীপনের পিতা হোক অথবা অন্য কোনো নাগরিক হোক, কেউ এই কোনো বিচার এই সরকারের কাছ থেকে চায় না। এই যে বিচার চায় না যে কথাটা আসছে, সেটা কেন? অর্থাৎ সরকারের প্রতি পরিপূর্ণ একটা অনাস্থা। যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে, এই টাইপের যে একটা অনিশ্চয়তা গ্রাস করে ফেলেছে। কোনো মানুষ নিজেদের নিরাপত্তা সম্পর্কে সন্দিহান হয়ে পড়েছে। এর অবসান করতে গেলে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। পল্টন থানার নাশকতার ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেয়া হবে না, এই সংক্রান্ত হাইকোর্টে রুলের শুনানি ৯ নভেম্বর ধার্য করেছেন আদালত। ওই দিন বিচারপতি রেজাউল হক এবং বিচারপতি খসরুজ্জামানের বেঞ্চে শুনানি হবে। গত সোমবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সে অনুযায়ী মঙ্গলবার বিকেলে 3 মামলায় জামিনের জন্য আবেদন করতে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন মির্জা ফখরুল। পরে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে তার আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চলতি বছর বিএনপি ডাকা হরতাল অবরোধের সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 3টি মামলা করা হয়। এর মধ্যে 4 জানুয়ারি একটি ও 6 জানুয়ারি 2টি মামলা করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে। একই রোগ নির্ণয়ে ডায়াগনস্টিক সেন্টারগুলোর রিপোর্টে মিল না থাকায় বিভ্রান্তিতে পড়ছে সাধারণ মানুষ। পাশাপাশি একই সেবার বিপরীতে এক এক প্রতিষ্ঠান আদায় করছে এক এক রকম অর্থ। কোনো কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠান ভেদে এই পার্থক্য কয়েক গুণ। সেবা মূল্য সর্বসাধারণের জন্য সহনীয় মাত্রায় আনতে একটি জাতীয় পদ্ধতি নিরূপণের পরামর্শ বিশিষ্ট চিকিৎসকদের। ডায়াগনস্টিক সেন্টারগুলোর মান যাচাইয়ের পাশাপাশি বিভিন্ন শ্রেণীতে ভাগ করে সেবা মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনার আশ্বাস স্বাস্থ্য বিভাগের। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে। প্রায় 2 বছর আগে মায়ের গর্ভে থাকা ফুটফুটে এই শিশুটিকে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসক। একবার নয়, দুবার নয়, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে 3 বার টেস্টে প্রমাণিত মৃত বাচ্চাটি জীবিত হয়ে মায়ের কোল আলোকিত করে ভুল প্রমাণিত করে সকল পরীক্ষাকে। আমার বাচ্চা হওয়ার সময় আমাকে 3টা মেডিকেল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে 3 জায়গায় আলট্রাসাউন্ড করছে, বলছে যে আমার বাচ্চা মারা গেছে। মৃত বাচ্চা বের করার সময় বাচ্চা কান্না করে উঠছে। কান্না শুনে আমরা জানতে পারলাম, আমাদের অভিভাবক জানতে পারলো যে আমার বাচ্চা জীবিত। 1982 সালের পর চিকিৎসা ফি নির্ধারণে নতুন মানদণ্ড প্রণয়ন না করায় স্বেচ্ছাচারী প্রায় সব বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার। রাজধানীর কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ঘুরে দেখা গেছে প্রতিষ্ঠান ভেদে মেডিকেল টেস্টের ফি এর পার্থক্য 4 থেকে 6 গুণ। সরকারি হাসপাতালে ইউরিন টেস্টে মাত্র 20 টাকা নেওয়া হলেও বেসরকারি প্যাথোলজিতে নেওয়া হচ্ছে 150 থেকে 300 টাকা পর্যন্ত। পাশাপাশি অহরহ ভুল চিকিৎসা আর প্রতিষ্ঠান ভেদে একই রোগের পরীক্ষার রিপোর্ট ভিন্ন হওয়ায় বিভ্রান্তিতে পড়ছে সাধারণ মানুষ। রাশিয়া
অস্ট্রেলিয়াতে পড়তে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করি, কিন্তু সেখানে আমার HIV পজিটিভ ধরা পড়ে। আমি তো এটা মেনে নিতে পারি নাই। অন্য একটা মেডিকেল সেন্টারে আবার পুনরায় টেস্ট করি, তো আমার কোনো সমস্যা ধরা পড়েনি। একটা টেস্ট ডায়াগনস্টিক করতে গেলে আমি 1000 টাকা, অন্য জায়গায় 3000 টাকা, ইভেন 5000, এমনকি আপ টু 10,000 টাকা পর্যন্ত। চিকিৎসার মান নিয়ন্ত্রণের পাশাপাশি সেবা মূল্য মানুষের সাধ্যের মধ্যে আনতে একটি জাতীয় পদ্ধতি নিরূপণের পরামর্শ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্যের। একটা ভুল রিপোর্টের মাধ্যমে মানুষের জীবনের মধ্যে একটা বড় ধরনের আঘাত না আসে, সেদিকে আমাদের সবারই সজাগ হওয়া উচিত। বেসরকারি ক্লিনিকের মালিক সমিতি আছে, তাদের এই বিষয়গুলো আমার মনে হয় উদ্যোগ নেওয়া উচিত, যে এটা মানুষের ক্রয় সীমার মধ্যে কিভাবে রাখা যায়। ডায়াগনস্টিক সেন্টারগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে সবার জন্য চিকিৎসা ফি সহনীয় মাত্রায় আনার পরিকল্পনার কথা বললেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। 600 প্রতিষ্ঠানকে আমরা অলরেডি নোটিশ দিয়েছি। 25টি প্রতিষ্ঠান আমাদের সিলগালা করা আছে, বাতিল করেছি প্রায় 30টা। কোনো প্রতিষ্ঠান যদি তার ন্যূনতম কোয়ালিটি নাই বা এই প্রতিষ্ঠান দিয়ে জনস্বাস্থ্যের কোনো বিঘ্নিত হতে পারে, তাদেরকে আমরা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছি। 138 কোটি টাকা ব্যয়ে রাজধানীর এই শেরেবাংলা নগরে নির্মিত হচ্ছে ইনস্টিটিউট অফ রেফারেল ল্যাবরেটরি। রাজধানী সহ সারা দেশের প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মান যাচাই ও নিয়মিত তদারকির লক্ষ্যে এই ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সিলেটের জাফলংয়ের পাথর শ্রমিক বাবা মায়ের এক কন্যা সন্তানের লেখাপড়া করার স্বপ্ন ধ্বংস করে দিয়েছে স্থানীয় এক বখাটে যুবক। গত রোজার ঈদে মেয়েটিকে একা পেয়ে জোর করে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বখাটে সাইদুর রহমান। তারপর হত্যার ভয় দেখিয়ে গোটা পরিবারকে বাড়ি ছাড়াও করা হয়েছে। চলতি জেএসসি পরীক্ষার প্রথম দিন এলাকায় গিয়ে পরীক্ষা দিলেও হুমকির কারণে বাকি পরীক্ষা দিতে পারছে না ওই কিশোরী। এখন পরিবার সহ আশ্রয় নিয়েছে সিলেট সদর উপজেলার চাচার বাসায়। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। সবার মতো তারও আছে পরীক্ষার প্রবেশপত্র, তবে বন্ধ হয়ে গেছে পরীক্ষা কেন্দ্রে যাওয়া। পরীক্ষা দেয়া তো দূরের কথা, এলাকায় পা দিলেই উঠিয়ে নিয়ে হত্যা করা হবে এমন হুমকিতে শিশুটি এখন ঘর ছাড়া। বেশ কিছুদিন আগে পাশের বাড়ির পুকুরে গোসল করতে গেলে মেয়েটিকে জোর করে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে এক বখাটে। প্রভাবশালীরা সালিশের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়ের পরিবার আদালতে মামলা করায় বর্তমানে এই পরিণতি। গোসল করতাম আর পিছে দিয়ে গেছে, চোখ মারিয়া দরিয়া শূন্য দরিয়া লিয়া জঙ্গলের ভিতরে গেছে, হাত আমি পুষ্করে পূব দিকে। এবার দেখা চাক্কু দেখাইছে, চাক্কু দেখা হয়েছে ফেরোলকে হইতাম না। ঘটনার 4 মাস চলে গেলেও কোনো সুরাহা না হওয়ায় গত 27 অক্টোবর আদালতে মামলা করে নির্যাতিতার পরিবার। আর এই মামলার কারণেই বখাটের পরিবার মেয়ে ও বাবা মাকে তুলে নিয়ে হত্যার হুমকি দেয়। 1 তারিখ গিয়ে পরীক্ষা দিচ্ছে, ওদিন বিকেলে আইয়া তারা আমার বাড়িতে আইয়া হুমকি দিছে যে মেয়ে যেন আর রাস্তাত বাড়ায় না, যদি রাস্তাত বাড়াইতে দুনিয়াতে তুলি লিমু। মেয়ের স্কুলে পাঠানো হয়, স্কুলের নিয়ন্ত্রণের বাইরে থাকা অবস্থায় মেয়েরে এখান থেকে ধরে নিয়ে ছিঁড়ে ফেলা হবে, মেয়ের লাশও পাওয়া যাবে না। পুলিশ জানায় আদালতের নির্দেশনা পেলেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞ আদালতে মামলা করেছে ভিকটিমের পার্টি, তো বিজ্ঞ আদালত অবশ্যই আমাদেরকে আদেশ দেবেন সরাসরি মামলা হিসেবে নেওয়ার জন্য অথবা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। সদাশয় সরকার, আমাদের পুলিশ প্রশাসন এটা সবসময় অত্যন্ত সহানুভূতির সহিত এটা বিবেচনা করি। গত 20 জুলাই গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামে মৃত গনিমিয়ার ছেলে সাইদুর শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। রংপুরের এখন যেদিকেই দুচোখ যায় শুধুই সবুজাভ ধান আর ধান। কদিন পরেই শুরু হবে কাটা, মাড়াই আর নবান্নের উৎসব। সবকিছু মিলে কৃষকের মুখে এখন হাসির ঝিলিক। আর কৃষি বিভাগও আশা করছে ধানের বাম্পার ফলনের। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। 2 দফা বন্যার পরও রংপুরের মাঠে মাঠে এখন শুধুই ধান। কদিন পরেই পরিণত হবে সোনালী ধানে। শুরুতে বন্যায় খানিকটা ক্ষতি হলেও পরবর্তীতে পুনরোপণ এবং সার, কীটনাশক, সর্বোপরি আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষক। কারেন্ট পোকা ধরতো, সে কারেন্ট পোকাটা এবার নাই। কারেন্ট পোকাটা যেটা ছিল ওটা বন্যার কারণে কারেন্ট পোকাটাও চলে গেছে। আল্লাহর রহমতে ধান খুব ভালো হয়েছে। কিছুদিন পর আমরা ধান কাটবো। ষড়ঋতুর মতোই প্রতিদিন রং পাল্টাচ্ছে সবুজাব এই ধান, আর এতেই রং লেগেছে কৃষকের মনে। তারা এখন প্রস্তুতি নিচ্ছে নবান্ন উৎসবের। ভালো ফলনের আশা করলেও দাম নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা, আর এজন্য সঠিক মূল্য নির্ধারণের দাবি তাদের। উৎপাদন ভালো, কিন্তু আমরা ন্যায্য মূল্য পাইতেছি না। আমাদের ন্যূনতম 750 থেকে 800 টাকা মূল্য
হওয়া প্রয়োজন। শুরুতে অতিবৃষ্টির কারণে লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে আমনের আবাদ হলেও বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। ক্ষতি কিছুটা হলেও মাঠের যে কন্ডিশন, মাঠের যে অবস্থা, তাতে কিন্তু আমরা আশা করতেছি বাম্পার ফলন আমরা পাবো। জেলায় এবার 1,59,403 হেক্টর জমিতে 4,34,253 মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। মূল ভবন পরিত্যক্ত হওয়ায় ব্যাহত হচ্ছে দিনাজপুরের ইকবাল হাই স্কুলের পাঠদান কার্যক্রম। পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে একই সঙ্গে চলছে দুটি শিফটের ক্লাস। শিক্ষকরা বলছেন এ কারণে কমে যাচ্ছে শিক্ষার্থীর উপস্থিতি। তবে জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন ভবন নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1943 সালে প্রতিষ্ঠার পর থেকে দিনাজপুরের ইকবাল হাই স্কুলের দুটি ভবনের 18টি কক্ষে চলে দুটি শিফটের পাঠদান কার্যক্রম। কিন্তু চলতি বছরের 5 মে ভূমিকম্পে দেয়ালের চুন সুরকি খসে পড়া সহ ফাটল দেখা দেয় বিদ্যালয়ের 12 কক্ষের মূল ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে জেলা প্রশাসন। এ কারণে গত 4 মাস ধরে মাত্র 6টি কক্ষে চলছে শিক্ষার্থীদের পাঠদান। আর শ্রেণীকক্ষের সংকটে প্রতিটি কক্ষে একসাথে একাধিক ক্লাস নেয় পড়াশোনায় মনোযোগী হতে পারছে না শিক্ষার্থীরা। আমাদের ওই রুমগুলো খুব খারাপ, ড্যামেজ হয়ে গেছে, তাই আমরা সেখানে ক্লাস করতে ভয় পাই। সেই জন্য আমরা সবাই এখানে ক্লাস করতেছি। অনেক সময় আমাদের ক্লাসে মনোযোগ বসে না, আবার হচ্ছে ভালো লাগে না, কারণে আমাদের একটি নতুন ভবনের দরকার। এ অবস্থায় শিক্ষকরা বলছেন ভবন সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কমে যাচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতিও। একই ক্লাসে 2টা করে ক্লাস নিতে বাধ্য হচ্ছে আর কি। এতে আর কি বিশৃঙ্খলার খুব গন্ডগোল সৃষ্টি হয়। নতুন বিল্ডিং না হয় তাহলে স্কুল চালানো খুবই আমাদের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। তবে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন জেলার শিক্ষা কর্মকর্তা। শিক্ষা প্রকৌশলের সাথে আমি কথা বলেছি এবং স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছি তারা শিক্ষা প্রকৌশলের বরাবর একটি আবেদন করার জন্য, যাতে এখানে একটি নতুন ভবন হয়। জেলা শহরের প্রাণকেন্দ্রে পাহাড়পুরের এই বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় 400 শিক্ষার্থী পড়াশোনা করছে। সময় সংবাদ, দিনাজপুর। মূল ভবন পরিত্যক্ত হওয়ায় ব্যাহত হচ্ছে দিনাজপুরের ইকবাল হাই স্কুলের পাঠদান কার্যক্রম। পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে একই সঙ্গে চলছে দুটি শিফটের ক্লাস। শিক্ষকরা বলছেন এই কারণে কমে যাচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি। জামালপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পান চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় অন্যান্য ফসলের তুলনায় পান চাষে ঝুঁকছেন কৃষকরা। এতে প্রান্তিক চাষিদের পাশাপাশি স্বাবলম্বী হচ্ছেন অনেক বেকার। আর বরজ মালিক ও শ্রমিকরা বলছেন সরকারি ঋণ সহায়তা পেলে জেলায় পান চাষ আরও বিস্তৃত হবে। জামালপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জামালপুর সদর উপজেলার রাজাপুর, নুরন্দি ও ঘোড়াধাপ এলাকায় শুধু পানের বরজ। এসব বরজে সবুজ রঙের পাতা স্বপ্ন দেখাচ্ছে এখানকার হাজারো মানুষকে। কৃষকরা জানিয়েছেন পানের লতা রোপণ করার 6 থেকে 7 মাস পর পাতা সংগ্রহ শুরু হয়। সঠিক পরিচর্যায় একটি বরজ থেকে সপ্তাহে 2-3 বার পাতা সংগ্রহ সহ 20 থেকে 30 বছর পর্যন্ত চাষ হয়। আর ভালো লাভ হওয়ায় পুরনো চাষিদের পাশাপাশি শিক্ষিত যুবকরাও পানের বরজ করতে উৎসাহী হচ্ছেন। সবকিছু পান খেত দিয়ে আবার 2টা ছেলে মেয়ে লেখাপড়া করাই। আমি সপ্তাহে 3 বার পান বিক্রি করি, তাতে বছরে আমার 5-7 লাখ টাকা। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন পরামর্শ মেনে পান চাষ করায় লাভবান হচ্ছেন কৃষকরা। আমি আশা করি যে পানের চাষ সদর উপজেলায় আরো বাড়বে এবং সেই ক্ষেত্রে আমাদের চাষীদের অর্থনৈতিক অবস্থার আরো উন্নতি হবে। এদিকে পান চাষ বিস্তৃত করতে সহজ শর্তে ঋণের দাবি বরজ মালিকদের। এই পান চাষের প্রতি আমাদের সরকার কৃষি বিভাগ থেকে কোনো সহযোগিতা দিতেছে না। ইন্টার পাস, ডিগ্রি পাস বহুত ছেলে আছে, ছেলেগুলো মনে করেন যে কিছু পান ক্ষেত দিয়ে হয়তো অনেক লাভবান হতে পারতো। কৃষি বিভাগের তথ্য মতে এবছর সদর উপজেলায় 80 হেক্টর জমিতে বাণিজ্যিক ভিত্তিতে পান চাষ করা হচ্ছে। সময় সংবাদ, জামালপুর। ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন। সকালে জেলার সদর উপজেলার রাঘবপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সকাল 10টার দিকে ময়মনসিংহগামী একটি ট্রাক রাঘবপুরের পুলিয়ামারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও সিএনজির দুটোই রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন সিএনজি অটোরিকশার যাত্রী। এই ঘটনায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় 1 ঘন্টা ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ট্রাক আর সিএনজি সংঘর্ষে দুইটাই পড়ে গেছে পুষ্কুনিত। কিশোরগঞ্জ থেকে একটি সিএনজি এবং ময়মনসিংহ থেকে একটি ট্রাক যাওয়ার সময় চরপুলি আমাকে সিরাজগঞ্জ সংলগ্ন এখানে মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষতে একজন জায়গায় মৃত্যুবরণ করেন আর 3 জনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়ে গেছে। যশোরে আওয়ামী লীগের স্থানীয় এক নারী নেত্রীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে 2টি বসতঘর ও ঘরের ভেতরে থাকা বিভিন্ন জিনিসপত্র। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ জানায়, গত রাত 2:30টার দিকে শহরের ঘোপ ধানপট্টি এলাকায় শহর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম রুকির বসতঘরে হঠাৎ আগুন লাগে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচনের ঘোষণা দেওয়ায় বিরোধী পক্ষই তার বাড়িতে আগুন দিয়েছে। যেইভাবে আগুনটা জ্বলতেছিল এইভাবে মনে করেন মানুষ শত্রুতা করে ওই দিয়ে আগুনটা ধরাই দিচ্ছে। বিশাল জোরে আগুন জ্বলতেছে, আমরা লিবানোর জন্য চেষ্টা করছি বহুত, পরবর্তীতে ফায়ার সার্ভিস আইসে আগুন নিয়ন্ত্রণে আনছে। কেবল পোস্টারিং করে আইছে ওরা রাত 12টার সময়, আর রাত 2:30টার সময় ঘরের ওই কোনা দিয়ে আগুন লাগাই দিল। কেজে দিয়ে গেল, চোখে দেখি নাই। রাজস্ব আদায়ে এনবিআরকে সহায়তা না করে অনেক সরকারি প্রতিষ্ঠান কর না দিতে উল্টো আদালতে মামলা করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। সকালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর এক সেমিনারে তিনি মন্তব্য করেন। এ সময় পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, মানসিকতার পরিবর্তন ও কর আদায় প্রক্রিয়ার কিছু সংস্কার আনা গেলে 80,000 থেকে 1 লাখ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব। অনেক সরকারি প্রতিষ্ঠান আছে যাদের কাছে আমাদের অনেক পাওনা, এনবিআর রাজস্ব অনেক পাওনা, তারা সেই অর্থটা পেমেন্ট না করে তারাও কোর্টে অন্য 10 জনের মতো চলে যান, মামলা করে যাতে পেমেন্ট না করা লাগে সেটা আটকে রাখেন। এটা খুব পীড়াদায়ক আমাদের জন্য। আমরা এখানে যতই ভালো চিন্তা করি না কেন, এই মেজর এলাকাগুলোকে আপনাকে শুধরাতে হবে। 1 বছরেই শুধু সামান্য কিছু রিফর্মস নিয়ে আসলে আমাদের 80,000 থেকে 1,00,000 কোটি টাকা শুধু রাজস্ব আহরণের সুযোগ আমাদের সামনে আছে। শুধু রিফর্মস দরকার। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের বিহারে 9টি জেলার 57টি আসনে ভোট গ্রহণ চলছে। এর মধ্য দিয়ে আজই শেষ হচ্ছে বিধানসভার 5 দফা নির্বাচনের ভোট। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এই নির্বাচনে বেশ কয়েকটি স্থানীয় দল অংশ নিলেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, জনতা দল ইউনাইটেড ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ও নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের মধ্যে কঠিন পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে এবারের বিধানসভা নির্বাচনকে। 8ই নভেম্বর ভোট গণনা শেষে নির্বাচনের ফল প্রকাশ হবে। সিরিয়া বিষয়ে পরবর্তী ভিয়েনা সম্মেলনের আগে আসাদ বিরোধী বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে কোনটি সন্ত্রাসী আর কোনটি তা নয় তার তালিকা তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মস্কো জাতিসংঘের বিশেষ দূত স্টেফান দে মিস্তুরার সঙ্গে বৈঠকে তিনি সিরিয়া সংকট সমাধানে জাতিসংঘের উদ্যোগে সহযোগিতা করে যাওয়ার কথা জানান। এদিকে সিরিয়ায় এ পর্যন্ত রুশ বিমান হামলায় 85 থেকে 90 ভাগই মধ্যপন্থী বিদ্রোহীদের অবস্থানে আঘাত এনেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতীক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছেন রুশ সামরিক বাহিনী। আলেপ্পোয় আইএসের সঙ্গে সিরীয় বাহিনীর তুমুল সংঘর্ষের ধারাবাহিকতায় বুধবার প্রদেশটির দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ একটি সরবরাহ পথ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে সরকারি সেনা সদস্যরা। খানাসের ইত্রিয়া, হামা ও হোমসের সঙ্গে আলেপ্পোর একমাত্র এই সংযোগ পথ নিয়ন্ত্রণে নেয়াকে সরকারি বাহিনীর গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছেন পর্যবেক্ষকরা। একই দিন মার্কিন কংগ্রেসের মধ্যপ্রাচ্য বিষয়ক কমিটির এক শুনানিতে বলা হয়, সিরিয়ায় রুশ অভিযান শুরুর পর এ পর্যন্ত 1,20,000 মানুষ ঘরবাড়ি হারিয়ে পথে নেমেছে। সিরিয়ার মধ্যপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাশিয়া সরকারি বাহিনীকে বাড়তি সামরিক সহযোগিতা দিচ্ছে বলেও অভিযোগ করেন মার্কিন কর্মকর্তারা। এর মধ্যেই সিরিয়ায় নিজেদের সামরিক বাহিনী ও সরঞ্জামের নিরাপত্তায় দেশটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছে রুশ বিমান বাহিনী।
এদিকে সিরিয়া সংকট নিয়ে পরবর্তী ভিয়েনা সম্মেলনের আগে বুধবার মস্কো সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন জাতিসংঘের বিশেষ দূত স্টেফান দে মিস্চুরা। সিরিয়া বিষয়ে নতুন আলোচনা শুরুর আগে কে সন্ত্রাসী আর কে সন্ত্রাসী নয় তা নিরূপণ করা প্রয়োজন বলে তাকে জানান ল্যাভরভ। জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়া আলোচনা শুরুর আগে দুটি তালিকা তৈরি করতে হবে। একটি সন্ত্রাসী সংগঠনের তালিকা যারা যুদ্ধবিরতির আওতায় পড়বে না, আর অন্যটি হবে বৈধ বিরোধী সংগঠনের তালিকা যারা সরকারের সঙ্গে আলোচনায় অংশ নেবে। সিরিয়া বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক উদ্যোগে আশায় বুক বেঁধেছেন দেশটির বেসামরিক লোকজন। নতুন নির্বাচন আয়োজনকেই সংকট সমাধানের একমাত্র পথ হিসেবে দেখছেন সিরীয়রা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। জিম্বাবুয়ে ও বিসিবি একাদশের একমাত্র প্রস্তুতি ম্যাচের খবর। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নেমেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ফতুল্লায় টস হেরে শুরুতেই ব্যাট করে 8 উইকেটে 277 রান গড়ে মাশরাফির দল। জবাবে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের এখন পর্যন্ত সংগ্রহ 2 উইকেটে 84 রান। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে বিসিবি একাদশের হয়ে শুরুতেই ব্যাট করতে নামেন ইমরুল ও এনামুল জুটি। শুরু থেকে বেশ দেখে শুনে অনেকটা ধীর গতিতে ব্যাট করে যাচ্ছিলেন এই দুই ওপেনার। দুজনে মিলে রানের খাতায় যোগ করেন 105 রান। এরপর ক্রেমারের শিকার হয়ে ব্যক্তিগত 56 রান করে ইমরুল সাজঘরে ফেরার পর এনামুলও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি উইকেটে। ব্যক্তিগত 52 রান করে দলীয় 113 রানে তিনিও প্যাভিলিয়নে ফিরলে দলের হাল ধরেন মুশফিক। শেষ পর্যন্ত মুশফিকের 81 ও নাফিসের 38 রানে চড়ে 277 রান সংগ্রহ করে বিসিবি একাদশ। জিম্বাবুয়ের হয়ে ক্রেমার ও লুক জঙ্গি নেন 3টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 27 রানেই মুতুম্বামিকে সাজঘরে পাঠান জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা সানজামুল ইসলাম। এরপর দলীয় 51 রানে শফিউলের শিকার হয়ে চিবাবা আউট হন ব্যক্তিগত 34 রান করে। এরভিনকে সাথে নিয়ে এখন ব্যাট করছেন উইলিয়ামস। দর্শক, ফতুল্লায় বিসিবি একাদশের দেয়া 278 রানের টার্গেটে এখন ব্যাট করছে জিম্বাবুয়ে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার শায়লা পারভিন। সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। শায়লা। জায়েদ শেখ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে ফতুল্লায় চলছে বিসিবি একাদশ এবং জিম্বাবুয়ে জাতীয় দলের মধ্যকার একমাত্র প্রস্তুতি ম্যাচটি। এবং এই ম্যাচে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ যেভাবে রান করেছিল এবং প্রথমে ব্যাট করে তারা প্রায় 300-র কাছাকাছি নিয়ে গিয়েছিল রান, কিন্তু জিম্বাবুয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে উইকেট আসলে অনেকটা স্লো হয়ে এসেছে। স্পিনাররা স্পিনে টার্ন পাচ্ছে এবং পেসাররা ভালো লাইন লেন্থে বল করার জন্য জিম্বাবুয়ের আসলে রান সংগ্রহের যে রান রেট সেটা অনেকটাই স্লো আমরা বলতে পারি। এবং সেই সাথে বলতে হয় বাংলাদেশের বোলাররা বেশ ভালো বোলিং করেছে। উইকেট দুটি যদিও সানজামুল ও শফিউল পেয়েছেন, যারা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে যে একাদশ ঘোষণা করা হয়েছে সেখানে তারা নেই, কিন্তু আমরা দেখে নিচ্ছি মাশরাফি আজ বোলিং করেছেন এবং তিনি বেশ স্বাভাবিকভাবে বোলিং করেছেন এবং লাইন লেন্থও তার যথেষ্ট সংযত ছিল আমরা বলবো। অন্যদিকে আমরা বলবো যে আজকে মুশফিক, তিনি আজকে ম্যাচে থাকলেও কিন্তু উইকেট কিপারের দায়িত্ব পালন করছেন না, তিনি আজকে উইকেট কিপার একজন ব্যাটসম্যান হিসেবে খেলছেন। এর সাথে আপনাদের দর্শক আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে সৌম্য সরকার ইনজুরির জন্য তার খেলা নিয়ে একটা মোটামুটি সংশয় সৃষ্টি হয়েছিল, কিন্তু এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে সৌম্য সরকার যে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলছেন না তা প্রায় অনেকটাই নিশ্চিত, কিন্তু তার বদলে বাংলাদেশের একাদশে কে সুযোগ পাচ্ছেন বা কে আছেন সেটা হয়তো আমরা আজকের ম্যাচ শেষে দিন শেষে জানতে পারবো। সেটা আমাদের প্রধান নির্বাচক তিনি আমাদের জানিয়ে দেবেন বলেছেন যে হয়তো এই ম্যাচ শেষে আমরা জানতে পারবো যে কে ঢুকছেন সৌম্য সরকারের বদলে বিসিবি একাদশ না, বাংলাদেশের সেরা একাদশে যিনি খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে দর্শক সমাগম ছিল প্রচুর এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল অনেক জোরদার। আমরা এখানে দেখেছি দ্বিস্তর নিরাপত্তার সাথে সাথে আশেপাশের প্রস্তুতিমূলক ম্যাচকে ঘিরে আশেপাশের প্রত্যেকটা হাই রাইজিং বিল্ডিংগুলোতে আমরা দেখেছি যে পুলিশের অতন্ত্র প্রহরা রয়েছে এবং দর্শকদের বারবার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে পার করার সময় বারবার তাদের দেহ তল্লাশি করা হচ্ছে এবং দিন গড়ানোর সাথে সাথে দর্শকের সময় যেটা ছিল এখন হয়তো একটু কিছুটা কমে এসেছে। জায়েদ, এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিবি একাদশের দেয়া 278 রানের টার্গেটে এখন ব্যাট করছে জিম্বাবুয়ে। সেই খবর আমরা জানছিলাম আমাদের রিপোর্টার শায়লা পারভিনের কাছ থেকে। হলিউডের রূপালী পর্দার দর্শকদের জন্য সুখবর, এ মাসেই মুক্তি পেতে যাচ্ছে ব্লকবাস্টার ছবি দ্য হাঙ্গার গেমস সিরিজের চতুর্থ ও শেষ সিকুয়েল মকিংজে পার্ট 2।
দম বন্ধ করা এক রিয়েলিটি শো এর কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত 4 পর্বের দ্য হাঙ্গার গেম সিরিজের সবশেষ ছবি মকিংজে পার্ট 1 মুক্তি পেয়েছিল গত বছরের 21শে নভেম্বর। আর এবারের সিকুয়েলটির মধ্যে শেষ হতে চলেছে সুজান কলিন্সের দ্য হাঙ্গার গেমস উপন্যাস অবলম্বনে নির্মিত জনপ্রিয় এই সিরিজটি। চলুন দেখে আসি কেমন হতে চলেছে এই সিরিজের শেষ ছবি দ্য হাঙ্গার গেমস মকিংজে পার্ট 2। I've been watching you. And you watching. পানেম যুদ্ধে ধ্বংসের দ্বারপ্রান্তে এক একটি শহর। এই অবস্থায় ক্যাপিটল থেকে প্রেসিডেন্ট স্নোর পতনের ছক আঁকছেন কেটনিস ও তার বন্ধুরা। Ladies and gentlemen, welcome to the 76th Hunger Games. ডিস্ট্রিক্ট 9 নামে একটি মিশনে বের হয়ে গুপ্ত হত্যাকারী সেজে স্নোকে হত্যার পরিকল্পনা করেন তারা। এমনই দম বন্ধ করা সব দৃশ্য আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে এগিয়ে গেছে দ্য হাঙ্গার গেমস সিরিজের শেষ ছবি মকিংজে পার্ট 2 এর কাহিনী। But if you kill him, Katniss, if you end all of this, সিরিজের আগের ছবিগুলোর চেয়ে এবারে সিকুয়েলটির অ্যাকশন দৃশ্যগুলোতে রয়েছে অনেক বেশি আধুনিকতা, সেই সঙ্গে ছবির কাহিনীও বেশ আলাদা। let's make it count. সুজান কলিন্সের মকিংজে উপন্যাস অবলম্বনে মকিংজে পার্ট 2 ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পিটার ক্রেগ ও ড্যানি স্ট্রং, আর ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সিস লরেন্স। বরাবরের মতো এবারও দ্য হাঙ্গার গেমস সিরিজের শেষ এই সিকুয়েলটির বিভিন্ন চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন অস্কার জয়ী জেনিফার লরেন্স, জশ হাচারসন, লিয়াম হেমসওয়ার্থ, উডি হ্যারেলসন, এলিজাবেথ ব্যাংকস সহ আরও অনেকে। প্রযোজনা প্রতিষ্ঠান কালার ফোর্সের প্রযোজনায় মকিংজে পার্ট 2 ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে 12 কোটি 50 লাখ মার্কিন ডলার। আর লায়ন্স গেটের পরিবেশনায় বিশ্বব্যাপী দর্শকদের জন্য ছবিটি মুক্তি পাবে আগামী 20 নভেম্বর। অন্য কর্মকার, সময় সংবাদ। দুপুর সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাভারে পুলিশ চেকপোস্টে হামলার ঘটনাস্থল পরিদর্শন করল সিআইডি, দায় স্বীকার করেছে আইএস, দাবি সাইট ইন্টেলিজেন্সের। ব্লগার হত্যা ও হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চের কফিন মিছিল, পুলিশের বাধা। তাভেলা হত্যায় জড়িত সন্দেহে বিএনপি নেতা সাবেক কমিশনার কাইয়ুমের ছোট ভাই এর 8 দিনের রিমান্ড মঞ্জুর। জামিনে মুক্ত হয়ে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা রাজশাহী অঞ্চলের জেএমবি সদস্যদের, আতঙ্কে নির্যাতিতরা, বাড়তি নজরদারির দাবি পুলিশের। এবং রাজবাড়ী, বেনাপোল ও মুন্সিগঞ্জে অস্ত্র মামলার আসামি ও 2 সন্ত্রাসী গুলিতে নিহত, পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।